তাহলে যেটা দেখা গেছিল, অভিকেন্দ্র বল সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা হয়েছে। এবার আমরা আবার অভিকেন্দ্র বলের সাথে আর যে বলগুলো সেখানে হয় বা সেখানে দেখা যায় সেগুলোকে দেখা যাক। মূলত আরেকটা যে বল কাজ করে তাকে বলা হয় অপকেন্দ্র প্রতিক্রিয়া। এর ইংরেজিটা হলো সেন্ট্রিফিউগাল রিঅ্যাকশন। তাহলে এইটা মনে করা যাক, একজন ব্যক্তি একটা বস্তুকে এরকম ঘোরাচ্ছে। এই সার্কেলটা কিন্তু হরাইজন্টাল ইন দ্য প্লেন। তাহলে আমরা যেটা জানি, তাহলে এই বস্তুটা একটা বল অনুভব করবে কেন্দ্রের দিকে, যাকে আমরা সেন্ট্রিপেটাল ফোর্স বলে থাকি বা অভিকেন্দ্র বল। এবার এতদূর অবধি সব ঠিক আছে। এবার এই যে বলটা অনুভব করছে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি পাই? নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পাই যে প্রত্যেক বলের একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। তো সেইখান থেকে আমাদের এই অপকেন্দ্র প্রতিক্রিয়া বলের জন্ম। এখন তাহলে কিন্তু আবার একটা জিনিসও নিউটনের সূত্র থেকে পাই, যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর উপর ক্রিয়া করে না। তাহলে এইটা কার উপর ক্রিয়া করছে? বস্তুর উপর, বস্তুকে কেন্দ্রের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। তাহলে যেখানে সাপেক্ষে ঘুরছে, তাহলে ওই দিক বরাবর আরেকটা বল কাজ করবে, এই দিক বরাবর, এবং অ্যারো দিয়ে দেখাই, এবং এই দিক বরাবর এইটা হলো এফসি। ঠিক আছে? তাহলে এই দিক বরাবর যেটা কাজ করবে, তাহলে একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, এফআর। এই রিঅ্যাকশনটাকে বলা হয় অপকেন্দ্র প্রতিক্রিয়া বল। তাহলে দুটো লাইন লিখে নেওয়া যাক। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। একইভাবে অভিকেন্দ্র বল প্রয়োগকারী বস্তুটির উপর ঘূর্ণায়মান বস্তু কণাটি
বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে অভিকেন্দ্র বলের সমান মানের প্রতিক্রিয়া বল ছবিতে যেটা দেখানো হয়েছে এফআর দিয়ে, আর ভেক্টর চিহ্নটা এখানে দিইনি, ছবিটা বড্ড ক্লামজি হয়ে যাবে বলে এফআর দেয়। এই প্রতিক্রিয়া বলকে অপকেন্দ্র প্রতিক্রিয়া বা কেন্দ্রাত্মিক প্রতিক্রিয়া centrifugal reaction বলে দাঁড়ি তাহলে এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ইমার্জ করে, অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র প্রতিক্রিয়া এই দুটি বলই বিভিন্ন বস্তুর মধ্যে ক্রিয়া ঘটিত বাস্তব বল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি এর পরের পয়েন্ট থেকে বোঝা যাবে। কিন্তু এই বলটি প্রযুক্ত হয়
ভিন্ন ভিন্ন বস্তুর উপর। এবার একটা রিয়েল এক্সাম্পল দেওয়া যাক, তাহলে ওই এক্সাম্পলটা মনে রাখলে আমাদের মনে রাখাটা এই দুটো বল, কারণ আরও একটা বল যখন ঢুকবে তখন গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, পরমাণুর মধ্যে ধনাত্মক আধানযুক্ত তড়িৎ আধান করে দিই, যুক্ত নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক তড়িতাধানের ঘূর্ণনের সময় ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের বৈদ্যুতিক আকর্ষণ বল হলো অভিকেন্দ্র বল। আর নিউক্লিয়াসের উপর ইলেকট্রনের আকর্ষণ বল হলো তার অপকেন্দ্র প্রতিক্রিয়া। একটা এক্সাম্পল দিয়ে দেখানো গেল। এবার যে তৃতীয় বলটা নিয়ে আলোচনা করব, তাহলে আমরা কি কি করেছি? অভিকেন্দ্র বল করেছি, অপকেন্দ্র প্রতিক্রিয়া করেছি। দুটোই অ্যাকশন রিয়াকশন, মানে একটা ফোর্স আর একটা ফোর্স, মানে এদের মধ্যে রিলেশন হলো অ্যাকশন রিয়াকশন পেয়ার। এবং দ্বিতীয় কথা হলো দুটো হলো রিয়েল ফোর্স।
এবার 3 নম্বর, অপকেন্দ্র বল। ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এই মিসকনসেপশনটা মানে হওয়া খুব স্বাভাবিক, এই জন্য এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখা দরকার। অপকেন্দ্র বল বা এর ইংরেজি হলো সেন্ট্রিফিউগাল ফোর্স। আমরা যখন নিউটনস ল পড়েছিলাম তখন আমরা লিফটের ইকুয়েশন করার সময় আমরা দেখেছিলাম যে যখন অ্যাক্সেলারেটেড অবস্থায় উপরে উঠছে বা নিচে নামছে, সেই সময় নিউটনস ল প্রয়োগ করতে গিয়ে আমাদের সিউডো ফোর্স আনতে হয়েছিল, অর্থাৎ অলিক বল আনতে হয়েছিল, যার সাহায্যে আমরা নিউটনের সূত্রকে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বা অ্যাক্সেলারেটেড ফ্রেম অফ রেফারেন্সে ইউজ করে একই রেজাল্ট পেয়েছিলাম। অনেকটা এই আলোচনাটা মানে প্রায় একই এই ফোর্সের জন্য করব, কারণ এই সেন্ট্রিফিউগাল ফোর্স নিয়ে যে আলোচনাটা হবে বা এই ফোর্সটা যেটা, এটা হলো একটা সিউডো ফোর্স বা অলিক বল। এই ফোর্সটা বাস্তবে নেই। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই বলটা বাস্তবে নেই। এটা অ্যাজিউম করে নেওয়া হয় যে অ্যাক্সেলারেটেড ফ্রেম অফ রেফারেন্স এটা কাজ করছে, এবং যাতে আমরা সেই একইভাবে নিউটনস ল অজারতীয় নির্দেশতন্ত্রে প্রয়োগ করতে পারি। এই বলটা বাস্তবে এর অস্তিত্ব নেই। তোবার বললাম, কারণ এই জায়গাটা স্ট্রেস করা খুব দরকার, না হলে এই যেহেতু এটা সেন্ট্রিফিউগাল নাম আর এটাও যেহেতু সেন্ট্রিফিউগাল নাম আগেরটাও, ওই জন্য কনফিউশন অ্যারাইজ করা খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এবার একটা কেস বোঝা যাক। আমার ওই একই রকম একটা লিফটের কম্পার্টমেন্টটা আছে, লিফট বা একটা কেবিন আছে এরকম। এবার এই যে কেবিন বা কেবিনটা আছে, এই কেবিনটা আর উপর বা নিচে নামছে না, এটা শুধুমাত্র এটা কি করছে, একটা অক্ষ বরাবর, ধরে নিলাম এটা অক্ষ, আমরা এই অক্ষটাকে আমাদের অ্যাক্সিসে ফেললে সুবিধে, তাই জেড অ্যানালিসিস করতে সুবিধে হয়, তাই এই বরাবর একটা জেড অক্ষ আছে। জেড অক্ষ বরাবর ওমেগা কৌণিক বেগে ঘুরছে। এক্স আর ওয়াই অ্যাক্সিস আমাদের এর প্লেনেই, মানে এই কেবিনটার যে ফ্লোর সেখানে অ্যাটাচ করা আছে এক্স আর ওয়াই অ্যাক্সিসটা, ওই জন্য সেটা নিয়ে বিশেষ কিছু বলছি না। আমাদের রোটেশনটা হচ্ছে জেডের রেসপেক্টে। মনে করা যাক এখানে একজন ব্যক্তি আছে, আর একইভাবে এইখানে একটা ব্লক রাখা আছে, আর এই বাইরেও একজন ব্যক্তি আছে। এই ব্যক্তিটা 1 ধরে নিলাম আর এই ব্যক্তিটা 2 ধরে নিলাম। এবার ধরা যাক এই যে বাক্সটা আছে এখানে, এটা এই অ্যাক্সিস থেকে আর দূরত্বে আছে। এবার কিছু ঘটনা ঘটছে। কীরকম? এই ব্লকটা যখন ঘুরছে, এই কেবিনটা যখন ঘুরছে, তখন কীরকম মনে হবে? তখন মনে হবে যে, আচ্ছা, আগে এই যে ব্লকটা আছে তা একটা কথা বলে দেওয়া উচিত। এই যে ব্লকটা আছে, এই ব্লকটা আর মেঝের মধ্যে একটা ফ্রিকশন আছে। ব্লক আর এই যে কেবিনের মেঝ, তাদের মধ্যে একটা ফ্রিকশন আছে, এবং সেই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা হলো এফ। তাহলে প্রথমে দেখা যাক বাইরের যে দাঁড়িয়ে আছে যে ব্যক্তি, সে কীরকম দেখবে। সে দেখবে এই ব্লকটার, এই ছবির মধ্যে করলে হয়ে যাবে, আরও ঘেঁটে যাবে, তাই আলাদা আলাদা করে করছি। দেখবে কি বল, যে একটা বল মেঝের উপর বস্তুটার
যেটা আছে তার ভার কাজ করছে, অতএব মেজটিও তাকে একটা নর্মাল রিয়াকশান দিচ্ছে। এক, এবার দ্বিতীয় কথা কি, এই দুটো তো ব্যালেন্স করে ফেললো। এবার এর কোন দিকে যাওয়ার কথা? একটা হলো সেন্টারের দিকে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করার কথা, কিন্তু এর দেখা যাচ্ছে এর কোনো মুভমেন্ট হচ্ছে না, মানে এটাই গিভেন যে ব্লকটা রেস্টে আছে। তার মানে এটা কি লেখা যায় যে ফ্রিকশনাল ফোর্স যেটা মাটি আর ব্লকের মধ্যে, সেটাই হলো এম ওমেগা স্কোয়ার আর। মানে এই ফ্রিকশনাল ফোর্সটাই এই সেন্ট্রিপেটাল ফোর্সটাকে ব্যালেন্স করছে এবং যার জন্য ব্লকটার কোনো মোশন হচ্ছে না। তার মানে এটা যদি এই ডায়াগ্রামে ইনক্লুড করি, তাহলে ফ্রিকশনাল ফোর্সটাই যে সেন্ট্রিপেটাল ফোর্স ওটাকে কাউন্টার অ্যাক্ট করছে। এবার এই ঘটনাটা কিন্তু কে দেখছে? ওয়ান দেখছে। মানে এই ওয়ান যেরকম দেখছে সেটা হলো এটা। তার ব্যাখ্যার কোনো অসুবিধে নেই যে ফ্রিকশনাল ফোর্স এটাকে ব্যালেন্স করে দিচ্ছে, তাই এই ব্লকটা কোনো দিকে মানে টুয়ার্ড দ্য সেন্টার এগোচ্ছে না। বক্তব্য শেষ। এবার দুইয়ের বক্তব্য। দুই কি দেখবে? এবার 2 নম্বর কি দেখবে? 2 নম্বরের তো নর্মাল রিয়াকশন আর ওয়েট নিয়ে কোনো বক্তব্য থাকবে না, কিন্তু তখন 2 নম্বর ভাববে যে যদি ফ্রিকশনাল ফোর্সটা কাজ করে, আচ্ছা এন আর এমজি এদের নিয়ে তো তার কোনো সমস্যা নেই, ঠিক আছে, তাহলে যদি ফ্রিকশনাল ফোর্স এদিকে যদি কাজ করে তাহলে একে তো ব্যালেন্স করতে হবে, নাহলে তো এর একটা মোশন হওয়া উচিত, নাহলে ফ্রিকশন ফোর্স এলো কোথা থেকে, এরকম একটা বক্তব্য। তাহলে এবার সে তখন এর উল্টো দিকে একটা ফোর্স অ্যাজিউম করবে। তার মানে কি করছি, উল্টোভাবে বলি, তাহলে যে ফোর্সটা এর উপর অ্যাক্ট করছে বডিটার উপর, এম ওমেগা স্কোয়ার আর টুয়ার্ডস দ্য সেন্টার, তাহলে এবার ডি অ্যালাম্বার্ট প্রিন্সিপালে চলে যাই আমরা পুরনো। তাহলে কি করতে হবে, তাকে রেস্ট করতে গেলে তার উল্টো দিকে একটা ফোর্স নিতে হবে যার ভ্যালু হতে হবে এম ওমেগা স্কোয়ার আর, তবেই এই বস্তুটা রেস্টে থাকলো। এবার এম ওমেগা স্কোয়ার আর নিয়ে ক্যালকুলেট করতে হবে। তাহলে এ কী করলো, এ বেসিক্যালি একে নালিফাই করে দিল যে সেন্ট্রিপিটাল ফোর্সটা কাজ করছে। তাহলে এই যে ফোর্সটা যে পাওয়া গেল বা যে আনলো উল্টো দিকে, সেন্ট্রিপেটাল ফোর্স যেদিকে কাজ করেছিল তার বিপরীত দিকে কাজ করছে, সেটা কেন আনলো? কারণ যাতে সে নিউটনস লয়ের সেম ইকুয়েশন আনতে পারে। তাহলে কি লিখবে সেও লিখবে এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, সেও লিখে ফেললো। এবার এই যে ব্লকটা, এই যে ক্যালকুলেশনটা সে করলো, তাহলে দুটো আনা গেল তখনই যখন এই ফোর্সটা যার কোনো এক্সিস্টেন্স নেই, শুধুমাত্র ব্লকটাকে রেস্টে আনার জন্য জোর করে একটা নন ইনার্শিয়াল ফ্রেমে আমরা ফোর্সটাকে আনলাম। তাহলে এই ধরনের ফোর্সকে আমরা আগেও পড়েছিলাম, এই ধরনের ফোর্সকে বলা হয় অলিক বল বা সিউডো ফোর্স। তাহলে এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কি? এটা হলো একটা অলিক বল বা সিউডো ফোর্স। এটা অলিক বল বা সিউডো ফোর্স হলো। আর কি পড়েছিলাম আমরা? আর এটা কোনো বস্তুর উপর কাজ করে না, মানে এটা শুধুমাত্র ক্যালকুলেশনের, মানে বাস্তবে কোনো বস্তুর উপর ক্রিয়া করে না, এটি শুধু আনা হয় ক্যালকুলেশনে একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের সূত্র প্রয়োগ করার জন্য। যাই হোক, এই গেল। এবার যে শুধুমাত্র একটা রোটেটিং ফ্রেম, এটা তো একটা রোটেটিং ফ্রেম, এতে যে শুধুমাত্র সেন্ট্রিফিউগাল ফোর্স নামের অলিক বল থাকবে এমন নয়, আরও অনেক কিছু অলিক বল থাকতে পারে। যদি বডিটার মোশন হয় তাহলে আরেকটা ইনক্লুড হবে টার্ম। যদি ওমেগাটা কনস্ট্যান্ট না হয় তখন আরেকটা টার্ম ইনক্লুড হবে,
এক একটার এক এক রকম নাম, যদিও লাস্টেরটার ক্ষেত্রে স্পেশালাইজড কোনো নাম নেই, তবে 2 নম্বরটার ক্ষেত্রেও একটা নাম আছে। যদি ব্লকটার মোশন হয় তাকে আমরা কোরিওলিস ফোর্স বলি বা কোরিওলি ফোর্স। তো সেই আলোচনা আমাদের রিকোয়ার্ড নয় বলে আমি আর ওই ডিটেলসে যাচ্ছি না। তো আমাদের এখানে একটা জিনিস, ব্লকটার কোনো অ্যাজ সাচ মোশন নেই, আর ওমেগাটা কিন্তু একটাই ভ্যালু নিয়ে ঘুরছে, মানে ওমেগা ইজ কনস্ট্যান্ট, তবেই এই একটাই বল আছে। না হলে আরও বল কিন্তু ইনক্লুড করে 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 আমাকে রেস্টে জোর করে করে আনতে হতো এক একটাকে এক একটার কারণে। ওটা আরও জেনারেলাইজড আলোচনা, ওটা আপাতত করার দরকার নেই। তাহলে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে বস্তু সবসময়, একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরলেই যে তার উপর অপকেন্দ্র বল কাজ করবে এই কথাটা সত্য নয়। যদি তার ব্যাখ্যাটা যদি একটা অজড়তীয় নির্দেশতন্ত্র থেকে করতে হয় তখন এই বলটাকে আনতে হবে, কারণ অনেকের এই ধারণাটা আছে আর কি। তাই জন্য বললাম, মানে প্রথম এই নামগুলোর জন্য হয় আর কি। তো ফিউগাল কথাটার মানে হলো, মানে ফিউগাল এখানে কেন এটা সেন্ট্রিপেটাল রিয়াকশন লেখেনি কেন, এই যে সেন্ট্রিপেটাল রিয়াকশন লেখেনি কেন, তো মানে ফুগো মানে টু ফ্লাই অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, এটা বোঝানোর জন্য ল্যাটিন ভাষা থেকে। তো অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, ওই জন্য ওটাকেও তাই এটাকেও তাই। কিন্তু সেন্ট্রিফিউগাল রিয়াকশন হলো আমাদের একটা সত্যিকারের বল। লাইনটা লিখে দিই, অপকেন্দ্র প্রতিক্রিয়া অপকেন্দ্র প্রতিক্রিয়া হলো অভিকেন্দ্র বলের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল। যা একটি বাস্তব বল। দাঁড়ি আর একটা লিখে দিই, অপকেন্দ্র বল হলো একটি অলিক বল। মোস্ট ইম্পর্টেন্ট লাইনটা, অপকেন্দ্র বল হলো একটি অলিক বল যা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে অবস্থিত দর্শক দ্বারা কল্পিত একটি তাত্ত্বিক ধারণা ছাড়া আর কিছুই নয়। এবার আরেকটা কথা লাস্ট বলে দিই, এই যে ফ্রিকশনাল ফোর্স কীভাবে সেন্ট্রিপিটাল ফোর্সকে
দিল, কিভাবে এটা ব্যালেন্স করলো, মানে ফর এন ইনার্শিয়াল ফ্রেম। এই জায়গাটা আরও ভালো করে আমাদের ক্লিয়ার হবে আমরা যখন ব্যাঙ্কিংগুলো পড়বো, বা যখন মোশন অফা মানে কার্ভের এগেনস্টে একটা বডির মোশন দেখবো, তখন আরও এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ফ্রিকশন ফোর্স কী রোল প্লে করে এই আমাদের সেন্ট্রিপেটাল ফোর্সের ক্ষেত্রে আরও ডিটেলসে হবে। যাক, এই পার্টটা হলো। তাহলে এবার যেটা দেখতে হবে সেটা হলো অনুভূমিক রাস্তায় গাড়ির বাঁক। তাহলে অনুভূমিক রাস্তায় তাহলে অনুভূমিক রাস্তায় গাড়ির বাঁক নেওয়া, এটা পেন্সিল দিয়ে হয়েছে বলে একটু হালকা হয়ে গেছে, যাই হোক। তো এইটা হলো একটা রাস্তা। এবার এই রাস্তাটার রেডিয়াসটা হলো আমার আর। এই রাস্তাটা একটা বৃত্ত বা বৃত্তের সেকশনও হতে পারে বেসিক্যালি। তো যদি এইটুকু বাঁকও হয় তাহলে সেটা তো কোনো একটা বৃত্তের একটা অংশ। তো এই জন্য গোটাটা দিয়ে অ্যানালাইজ করাটা খুব সুবিধে, তাই জন্য গোটাটা এঁকেছি। যাই হোক, এটা হলো রেডিয়াস আর। এবার এই গাড়িটা মানে টার্নটাকে নেগোশিয়েট করবে, অর্থাৎ এই গাড়িটা মানে এই টার্নটা বেঁকবে, মানে বাঁক নেবে আর কি। তাহলে এই গাড়িটা যদি বাঁক নেয় তাহলে তার উপর প্রথমে কি কি বল ক্রিয়া করছে এটা দেখা যাক। আচ্ছা, তাহলে এই এ একটা ভেলোসিটি নিয়ে এগোচ্ছে। তাহলে এই ভেলোসিটিটা যদি ভি হয়, এই গাড়িটার ভেলোসিটিটা যদি ভি হয়, আর কি হচ্ছে না একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এফএস। এবার মোস্ট ইম্পর্টেন্ট লাইনটা আমি লিখব এবং পরেরটাও অনেকটা ক্লিয়ার হবে। অনুভূমিক রাস্তা দিয়ে চলার সময় কোনো গাড়ি ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার চাপের পথে বাঁক নিলে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করা দরকার। বা একবারে লিখে দিই, সরবরাহ করে
গাড়ির চাকার সঙ্গে মাটির ঘর্ষণ বল। এবার এখান থেকেই একটা ইম্পর্টেন্ট কথা, তার মানে আমরা যখন ইলেকট্রন আর নিউক্লিয়াসের চারদিকে ঘুরে এই অ্যানালজিটা নিয়ে আমরা অভিকেন্দ্র বলের বর্ণনা করেছিলাম, অপকেন্দ্র প্রতিক্রিয়ার বর্ণনা করেছিলাম, তাহলে ওগুলো আসে কোথা থেকে? ওগুলো আসে, ওগুলো কে সাপ্লাই করে? ওগুলো সাপ্লাই করে হলো কুলম্বের অ্যাট্রাকশন ফোর্স, যেটা আমরা কিছুটা পড়েছিলাম ক্লাস 8-এ, না 10-এও ছিল কিছুটা। তো এইটাই, তার মানে এই বলটার সাথে ওই বলটা সমান দেখানো হবে। সে আমরা পরে হয়তো কেমিস্ট্রিতে পড়া হয়েছে, এটা আবার ফিজিক্সে আছে ক্লাস 12-এ, চোখ এটা নিয়ে আমি আলোচনা করছি না। তাহলে এখানেও যে ফ্রিকশনাল ফোর্স, আমার অ্যারোটা একটু অন্যরকম হয়ে গেছে, এই অ্যারোটা হবে টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে এটা যদি সেন্টার হয় তাহলে এই ডিরেকশন বরাবর, তাহলে এই ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে টুয়ার্ডস দ্য সেন্টার, টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করবে। তাহলে এই ফ্রিকশন ফোর্সটা কি সাপ্লাই করবে? এফএস কি সাপ্লাই করবে? ওর ঘোরার জন্য যে অভিকেন্দ্র বলের মানটা দরকার সেটা। আচ্ছা, এখানে এম হলো গাড়ির ভর, আচ্ছা এবার আমরা আরেকটা কি জানি, এই যে গাড়িটা আছে, এই গাড়িটাকে যদি ধরি, তাহলে উপর দিকে যদি এন থাকে নর্মাল রিয়াকশান, নিচে কি হবে? নিচে হবে এমজি। তাহলে যে ডিরেকশানটা অ্যাক্ট করছে ফ্রিকশনাল ফোর্সটা, সেই ফ্রিকশনাল ফোর্স এর ভ্যালুটা কত হবে? মিউ এমজি, মিউ এন, তাহলে মিউ এমজি, তাহলে মিউ এম জি, তাহলে মিউ এম জি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি, আমাদের ক্যালকুলেশন অনুযায়ী, তাহলে এম কেটে গেল, और এম ক্রস আউট হয়ে গেল, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ আর জি। রিলেশনশিপটা পেয়ে গেলাম। এবার এখানে কিছু বলার দরকার, কোন ডিরেকশন কীভাবে হচ্ছে, এটা এইদিকে কেন, এবার সেই কথাগুলো বলা যায়। যাক, এটা অর ভি ইজ ইকুয়াল টু, আমরা পজিটিভ ভ্যালুটা নিচ্ছি ভেলোসিটির, তাহলে এখানে তো ভেলোসিটি বলা চলে না, এটা স্পিড, বেসিক্যালি ম্যাগনিটিউডটা নিচ্ছি, তাহলে রুট আন্ডার মিউ আর জি। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুটা আমরা পেলাম, তাহলে এবার এই কোএফিসিয়েন্টটা আমরা ধরে নিচ্ছি, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? ম্যাক্সিমাম ভ্যালুটা, আচ্ছা ম্যাক্সিমাম ভ্যালুতে পরে আসছি, তার আগে দুটো তিনটে কথা বলি ডিরেকশনটা নিয়ে, তারপরে এটার ফাইনাল রেজাল্টটা আনবো। আচ্ছা, এবার আমাদের নর্মালি কি হতে চায়? নর্মালি যেটা হতে চায় যে এই, এটা আমরা আমাদের জানা কথা, তাও লিখে দিচ্ছি, এই ঘর্ষণ বলের মান পরিবর্তনশীল, অবশ্যই শীল, এবং এটি পরিবর্তনশীল পয়েন্ট করে লিখি, এটি স্থিত ঘর্ষণ। কেন?
গাড়িটির চাকা বা টায়ার বাইরে দিকে পিছলে যেতে চায়। এবং এই ঘর্ষণ বল সেটাকে বাধা দেয়। তাই ঘর্ষণ বলকে বৃত্তের কেন্দ্রের অভিমুখে ক্রিয়াশীল হতে হবে। যাতে গাড়িটি বাঁক নিতে পারে। এবার ম্যাক্সিমামের ভ্যালুটা আসা যাক। এবার কি বলেছি আগেই, এই অ্যানালিসিসটা আর একটু ডিটেলসে করে দিই এরপরে। এবার তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? আচ্ছা, এটা স্ট্যাটিক ফ্রিকশন বোঝানোর জন্য এখানে এফএস লিখেছি, তাহলে এখানেও মিউএস করে দিলে বেটার হয়, মিউএস আর জি। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা, এই যে ফ্রিকশনাল ফোর্স যেটা পেয়েছি এর ভ্যালুটা তো মিউ এমজি লিখেছি, তার মানে আরও বেটার কি, যেহেতু এটা অ্যাডজাস্টেবল ভ্যালু তাহলে এইভাবে হলে ভালো। ফ্রিকশনাল ফোর্সটা যেটা হবে বাড়তে বাড়তে কত দূর যেতে পারে, মিউ এমজি বরাবর যেতে পারে, নাহলে মিউ এস এমজির কমও হতে পারে। তাহলে এই রিলেশনশিপটা বসালে যেটা পাই, একইভাবে আমাদের পুরনো যে রিলেশন আছে তাহলে এবার ভি এইটা তাহলে লেস দ্যানও হতে পারে। আচ্ছা, ভি স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু মিউ এস জি আর বা আর জি, যাই হোক। এবার কি, তার মানে এইটা হলো জেনারেল কন্ডিশন, আর এইটা কি হবে, এটা তার মানে ম্যাক্সিমাম ভেলোসিটি। এবার এর বেশি হলে কি হবে, তাহলে এই ভ্যালুটা এক্সিড করে গেল, ফ্রিকশনাল ফোর্স সাপোর্ট করতে পারবে না, ও কী করবে, ও পিছলে যাবে গাড়িটা, অর্থাৎ গাড়িটাকে, যেটাকে আমরা বলি স্কিড করবে গাড়িটা। আচ্ছা, তো এইটা হলো আমাদের সেফ টার্নের জন্য কন্ডিশন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি মিউএসের ভ্যালু বার করতে বলে তাহলে তো কিছুই না, ওটাও একইভাবে করতে হবে, মিউএস গ্রেটার দ্যান ইকুয়াল টু ভি স্কোয়ার বাই জি আর বা আর জি। তাহলে এই রিলেশনশিপটা মোর জেনারেল রিলেশন, ম্যাক্সিমাম ভেলোসিটির জন্য এইটা ব্যবহার করব, বা এখান থেকে ইকুয়াল টুটা নিয়ে নিলেই ম্যাক্সিমামটা হবে, যাই হোক। আর কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা বার করতে বললে এই ভ্যালুটা ইউজ করব। আচ্ছা, এবার সেম কনসেপ্টটা ইউজ করব
কিন্তু একটু অন্যভাবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা, ছবিটা আশা করি প্রমিনেন্ট হয়েছে এবারে, সাইকেল চালকের বাঁক নেওয়া। এইটা আগেরটার থেকে একটু স্লাইটলি ডিফারেন্ট। এখানে কি হচ্ছে, এখানে এ নিজেকে বেঁকাতে পারছে, মানে হেলে যেতে পারছে আর কি, তার জন্য এর অ্যানালিসিসটা একটু আলাদা হবে। আচ্ছা, সবার আগে যেটা করা যাক সেটা হলো এইটা আর এটা কিন্তু 90 ডিগ্রি, এইটা এই কোণ নয়, কিন্তু এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কিন্তু অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটা পাত বরাবর আছে মানে মাটিতে, আর এইটা পাতের সাথে পারপেন্ডিকুলারভাবে উঠেছে। যেভাবে এই লোকটা এইরকম করে যাচ্ছে, এই অ্যাক্সিসটাও এই পেনের মতন যাচ্ছে। তো বেসিক্যালি তাহলে এবার আমাদের এখানে কিছু মানে আগে ফোর্সগুলো দেখা যাক, এর মধ্যে কোন কোন ফোর্সগুলো কাজ করছে। সবার প্রথম যে ফোর্সটা কাজ করছে সেটা হলো এই লোকটার ওজন যেটা কাজ করবে সেটা একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কাজ করছে mg, আর তার জন্য কি কাজ করছে, একটা উল্টো দিকে রিঅ্যাকশন কাজ করছে r। এটা হলো আর এবার এই লোকটা বাঁক নেওয়ার সময়, বাঁক এটা তো বাঁক নেওয়ার সময় এই পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে হেলে যাচ্ছে। তো সাপোজ ওই অ্যাঙ্গেলটা আমরা যদি এভাবে কনসিডার করি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এখানেও দেখানো যেত থিটা, হয়ে যাবে, ছবিটা ক্লামসি হয়ে যাবে, তো এখানে দেখালাম এই গোটাটা থিটা। এবার এই যে এই আরটা, এটাও তো থিটা, এই আর, এবার এইটা যদি থিটা হয় তাহলে এই যে লাইনটা আর এই যে অ্যাক্সিসটা, এই দুটোই তো একে অপরের সাথে প্যারালাল। তাহলে এই থিটাটা মানে তো এইটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও তো থিটা। এবার এই অ্যাঙ্গেলটা থিটা হওয়া মানে এইটুকুও থিটা। যদি খুব কনফিউজিং লাগে তাই জন্য আরেকবার এঁকে নিলাম, এটা থিটা মানে এটা থিটা। এবার অ্যাক্সিসের সাথে তো সবসময়ই থিটা হবে একটা অ্যাঙ্গেলের, এখানে যা অ্যাঙ্গেল সাবটেন্ড করবে এখানেও তাই করবে, এখানে পরেও তাই করবে। যাক, তাহলে এই যে থিটাটা হলো, যদি কনফিউজিং লাগে তাহলে এটা থিটা, এটা থিটা আমার কারেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে আমি এটা কেটে দিই যদি আর মানে বেশি কনফিউজিং যদি মনে হয় আর কি। যাই হোক, তাহলে এটা থিটা হলে এটা থিটা। এনিয়াও এই যে এই থিটাটা হলো, না একটু ভুল হয়ে গেল, দূর। আচ্ছা mg এটা, তাহলে আর তো হবে এইটা, এটা mg, এটা আর, এইটা আর হবে না, আর তো এইটা এই রাস্তার কন্ট্যাক্ট পয়েন্টের সাথে পারপেন্ডিকুলার, তাহলে এটা হবে আর। তাহলে এইটা থিটা অ্যাঙ্গেল করেছে, তো সেটা হবে আর কস থিটা। আর একইভাবে এই বরাবর যেটা হবে মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, কিন্তু রাস্তার অ্যালাইনমেন্টটা দেখানোর জন্য এইভাবে করছি, রাস্তার সাথে এটা হচ্ছে আমার আর সাইন থিটা। এটা একটু বলতে ভুল হয়ে গেছে, এইটা যদি থিটা হয়, এইটা থিটা, আর এইখানে যে গোটা অ্যাঙ্গেলটা হবে এটা তো বেসিক্যালি mg এভাবে থাকলেও রিঅ্যাকশান তো হবে এর পারপেন্ডিকুলার, পাথের পারপেন্ডিকুলার, তাহলে এর সাথে এর কন্ট্যাক্ট পয়েন্টের সাথে উঠছে। তাহলে
এটা হলো আর। এবার এই আরটার সাথে এটা যদি থিটা হয় তাহলে এটা আর কস থিটা আর সাইন থিটা। এবার যেটা করতে হবে তাহলে দেখ অ্যাঙ্গেলে ইকুয়েশনগুলো কি দাঁড়াচ্ছে, আর কস থিটা এমজিকে ব্যালেন্স করছে, আর আর সাইন থিটা এই যে কম্পোনেন্টটা আসছে এই কম্পোনেন্টটা আমার করছে এম ভি স্কোয়ার বাই আর। ওই ডিরেকশানেই তাহলে ওটা সাপ্লাই করছে। তাহলে এখান থেকে একটা রিলেশনশিপ আসে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এবার এটা একটা রিলেশন, এখানে কিন্তু ফ্রিকশন অ্যাজিউম করা হয়নি, কিন্তু ফ্রিকশন তো আছে। এবার যদি ফ্রিকশনাল ফোর্স গ্রাউন্ডের সাথে ওটা যদি মিউ হয় তাহলে মিউ এম জি কী হবে, এইটা আর সাইন থিটার সাথে কীভাবে রিলেটেবল, আর সাইন থিটার সাথে এই আর সাইন থিটাকে কী করতে চাইবে এদিকে, তাহলে মিউ ইজ টু আর সাইন থিটা। তাহলে এখান থেকে যে রিলেশনশিপটা আসছে মিউ এম জি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তার মানে একই ব্যাপার, এম ভি স্কোয়ার বাই আর, এই রিলেশনশিপটা আমাদের চেনা। তাহলে এখান থেকে আসছে ভি স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু মিউ আর জি বা ভি মিউ আর জি। এটাই দেখা যায় যে সাইক্লিস্ট বা সাইকেল চালক কী হয় ইনওয়ার্ড, আচ্ছা এর রেডিয়াস কিন্তু আমরা ধরেছি আর, আচ্ছা সাইক্লিস্ট যেটা দেখা যায় যে ইনওয়ার্ড মানে ভেতর দিকে লিন করে সে তার প্রয়োজনীয় কম্পোনেন্টটাকে যোগান দিয়ে নেয়, আর তার সাথে তাকে হেল্প করে ফ্রিকশনটা। কিন্তু যদি এমন হয় যে এই থিটার ভ্যালুটারও একটা নির্দিষ্ট ভ্যালু আছে ভি স্কোয়ার বাই আর জি, যদি এই ভ্যালুটা যদি এক্সিড করে যায় মানে বেশি ঝুঁকতে হয় ওকে সাপ্লাই করার জন্য, সেই মানে কাউন্টারঅ্যাক্ট করতে গেলে, তাহলে তখন কী হবে, তখন সে স্কিড করে যাবে।